নিজেদের মা বউ বোনকে কারুর হাতে তুলে দিলে কীরকম লাগে, যারা এই নিয়ে এত বড় বড় কথা বলছেন। এবং অবভিয়াসলি দেখো, একটা এরকম ঘটনা ঘটলে না সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা তো থাকে, শাসক বিরোধী সব দলের এজেন্ডা। আমি শুধু তাদের কাছে অনুরোধ করব, কেউ প্লিজ এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু আপনারা কখনো ভেবে দেখবেন নিজের জীবনের ওপর যদি এগুলো এসে পড়ে তখন কেমন লাগে। কাউকে কিন্তু এটা ব্যক্তিগত আক্রমণ না, কিন্তু মানুষের নিজের জীবনে না এসে পড়লে তো মানুষ তার কথা ভাবতে পারেন না। নাকি আপনাদের মনে হয় আপনারা ভীষণ মানে লেখাপড়া জানা শিক্ষিত পয়সাওয়ালা মানুষ বলে আপনাদের উপর এটা হতে পারে না? হতেই পারে, অন্য রূপে অন্যভাবে ভাববেন, তখন আপনাদেরও কেমন লাগবে। যদি এটা আজকে সন্দেশখালিতে না হয়ে এটা যদি মণিপুরে হতো, হাথরাসে হতো, আবার মধ্যপ্রদেশে হতো, হিমাচল বা অন্য জায়গায় হতো, তাহলে কি একই প্রতিক্রিয়া দেখাতেন ওনারা? সন্দেশখালির ঘটনায় এই মুহূর্তে সারা বাংলার মুখ পুড়ছে। সন্দেশখালির মা বোনেরা দেখছেন তারা কিভাবে জ্বলছে। আমি খোদ সন্দেশখালি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুধু মা বোন কেন বলুন তো, মা বোনদেরকে যখন নিয়ে যাওয়া হতো রাত 12টার সময়, নিশির ডাক আসতো, তখন সেই পুরুষগুলোর কি অবস্থা হতো বলুন তো? যখন মা বোনেরা বিছানা ছেড়ে সে 12টার সময় শাহজাহানের ডাকে বা শিবু হাজরার ডাকে বা উত্তম সর্দারের ডাকে যখন তারা বাড়ি থেকে বেরিয়ে যেত, তাদেরকে যেতে বাধ্য করা হতো, তাহলে তখন সেই পুরুষগুলো যারা বাড়ির মধ্যে রয়ে যেত তাদের কি অবস্থা হতো বলুন তো? তারা যদি বউদেরকে না পাঠাতো, তাদেরকে কোদালের বাঁট দিয়ে মারা হতো পার্টি অফিসে ডেকে। ভাবতে পারছেন কি নিদারুণ যন্ত্রণা তাদের মধ্যে কাজ করতো। আমার সঙ্গে রয়েছে নন্দিনী ভট্টাচার্য। কি বলবেন দিদি? আমার বলার কোনো ভাষা নেই। না, ভাষা তো কারোরই থাকা উচিত না। তবে রেজিনা, খুব ভালো লাগছে ভাই, তুমি একটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন তুলে ধরলে, যেটা এতদিনের মধ্যে কোথাও খুব একটা ওঠেনি। সবাই নিশ্চয়ই মহিলাদের ওপর যেটা হয়েছে সেটা তো একেবারে সমর্থনযোগ্য নয়। আমিও কয়েক জায়গায় এটা নিয়ে কথা বলেছি, সেটা নিয়ে তো কথা বলতেই হবে। কিন্তু এই যে তার পেছনের পুরুষদের এই যে যন্ত্রণা, পুরুষদেরও যে একটা অধিকার হয় এবং সেটা লঙ্ঘিত হয়েছে ভয়ঙ্করভাবে, সেটাও তো মানবাধিকারের মধ্যেই পড়ে। এই কথাটা কিন্তু কেউ এরমভাবে সোচ্চারভাবে বলেননি যে এই যে আজকে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, এদেরকে যখন এগিয়ে দিতে হয় এবং সেটা না দিলে যখন আমাদেরকে কোদালের বাঁট দিয়ে মারা হয়। এবং ওখানে অনেক মহিলারাও বলছিলেন যে কারু সবার জমি কেড়ে নেওয়া হচ্ছে, জমিতে ভেরি বানানোর জন্য নুন জল ঢেলে দেওয়া হয়েছে। এবং একজন বলছিলেন যে একটা বেড়ার চালার দোকান, সারাদিনে হয়তো তার রোজগার 200 টাকা, তোলা দিতে হচ্ছে 500 টাকা। আমাকে প্রথমে একটা কথা বলতে চাই, কেউ আমাকে ভাববেন না আমি কোনো দলের লোক। আজকে কিন্তু এর জায়গায় অন্য দল এটা করলেও আমি একই কথা বলতাম, কারণ আমরা একটা অধিকারের লড়াই লড়ি এবং সর্বোপরি মনে করছি এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সে নারীর জন্যে হোক, পুরুষের জন্যে হোক, যার জন্যেই হোক, মানবাধিকার যেখানে লঙ্ঘন হবে আমরা কিন্তু কথা বলবো। এই যে আদিবাসী নন, এই যে সব প্রশ্নগুলো, এগুলো ওঠে কেন? আজকে আদিবাসী হন না হন, যে ঘটনা ঘটেছে সেটা তো নিন্দনীয়। আর এই আদিবাসী নিয়ে কথাবার্তা বলায় কিন্তু আমাদের দেশে সাংঘাতিক অ্যাক্ট আছে। এর কিছুদিন আগে যখন আরেকজন মন্ত্রীকে বিরোধী নেতা বলেছিলেন, তখন অনেক হইচই হয়েছিল। কাউরই কথাটা সমর্থনযোগ্য নয়। আমাদের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে যখন আরেকজন মন্ত্রী বলেছিলেন, সেটাও অত্যন্ত কুরুচিকর। কাজে আমার কথা হিসেবে আদিবাসী নন, এসব সবাই ভারতবর্ষের অধিবাসী, সবাই ভোট দেন, তাহলে এইসব প্রশ্ন তো ওঠাই উচিত নয়। আমি মনে করি যারা এসব কথা বলেন তারা বেসিক্যালি অত্যন্ত অশিক্ষিত, তাই, এবং কোথাও আর যাবার জায়গা না পেয়ে এই সমস্ত কথা বলছেন, তাই না? এটাই আমার কাছে মনে হয় যে একটা ঘটনা ঘটেছে এবং বারে বারে যে এটাকে তুলে আনা হচ্ছে না যে এটা ঘটেনি, সাজানো ঘটনা, কনস্পিরেসি। আতঙ্কিত হয়ে পড়ছেন মহিলারা, বলছেন আমাদের পুরুষরা তো বাড়িতে নেই, 2 সপ্তাহ ধরে পুরুষরা বাড়িতে থাকতে পারছে না, পুলিশের ভয়ে তারা অত্যাচার করছে, পুলিশ এসে তাদেরকে রাতের বেলা গেট নক করছে, তাদেরকে অত্যাচারের শিকার হচ্ছে, তারা ভয়ে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এখন বলছে আমরা মুখে চাপা দিয়ে আছি, যাদেরকে অ্যারেস্ট করার কথা তারা বলছে, তাদেরকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয় তাহলে তারা বলছে আমরা মুখ খুলে বেরোবো, যেভাবে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানেও আবার একটা কথা বলি, সে আলটিমেট মেন অত্যাচারের শিকার আবার পুরুষরা হয়ে যাচ্ছেন, পুরুষদের বাড়ি ছাড়া হতে হচ্ছে। কেন? কারণ তাদের বাড়ি মহিলারা মুখ খুলেছেন তাই। তাহলে আলটিমেটলি এই অত্যাচারের কথাটা কিন্তু কেউ বলছে না, যে আবার সেই স্কেপগোট হয়ে যাচ্ছেন পুরুষ মানুষ, তাকে অত্যাচার করা হচ্ছে কেননা তাদের বাড়ির মহিলারা মুখ খুলেছেন তাই। আগেও কিন্তু পুরুষ মানুষই অত্যাচার হয়েছেন, মহিলারা অবশ্যই হয়েছেন, কিন্তু তাদের দোকান কেড়ে নেওয়া হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে নানান রকমভাবে মানে বাধ্য করা হয়েছে টাকা পয়সা। তাহলে আমার কথা সেটাই, যে একাধারে বারবার প্রথমেই বললাম যে আজকে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, এবার বলতে চাই যে আমাদের দেশে একজন টেররিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হলে মানবাধিকার কমিশন রেডে করে পড়েন, সেটা নাকি দেওয়া উচিত না, তাদের মিছিল হয়,
কারণ সেই টেরারিস্ট যারা মানে হাজার হাজার মানুষ মেরেছেন, একটা দেশকে শেষ করে দিতে চেয়েছেন, আজকে তারা কোথায়, কী করছেন তারা? আমি জানতে চাই আজকে তারা কী করছেন। তাদের একটাও কথা নেই কেন? তাদের একটা মিছিল কেন নেই? এটা তো মানবাধিকার লঙ্ঘন। নারী পুরুষ নির্বিশেষে সবার অধিকার লঙ্ঘিত হয়েছে, আজকে তাদের দেখতে পাচ্ছি না। তারপর আসি, যারা এতকাল নাকি মেয়েদের নিয়ে ভীষণ কাজ করেছেন, মহিলা কমিশন তো ছেড়ে দিলাম, সেটা তো একটা কমিশন, কিন্তু বহু আছেন তো বাংলা জুড়ে, তো বহু মহিলা আছেন যারা মহিলাদের নিয়ে কাজ করেন, যারা না না আমার মতো না, সকাল থেকে রাত আমি এবং আমার মতন আরও বহু পুরুষ অধিকার কর্মীর মুণ্ডুপাত করেন, এবং আমাকে তো এমন কোনো গালাগাল নেই যা দেন না। আজ তারা কোথায়? আজকে কেন তাহলে আমার মতন একজন পুরুষ অধিকার কর্মীকে চিৎকার করতে হচ্ছে মহিলাদের সম্মান নিয়ে? তারা কোথায় আজকে? তারা তো কেউ কথা বলছেন না। এবং আমি এও জানি, একটু থিতিয়ে যাওয়ার পর তারা আমার সম্পর্কে এটা বলতে শুরু করবেন, ও পুরুষ মানুষের কথা বলে আর এখন বিশেষ হচ্ছে না, লাইমলাইট নাকি, না রোজগার হচ্ছে না, এখন আমার নারীদের কথা বলতে নেমেছেন। তো আপনাদের জানিয়ে রাখি, আমরা একটা অধিকারের লড়াই করি, অধিকার যদি লঙ্ঘিত হয় মনে করছি আমরা কথা বলবো, কারণ আমরা না আপনাদের মতন প্রহসন করছি না, আমরা আপনাদের মতন ফালতু নারীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি না। কারণ আমার কাছে বহু নারীর ফোন আসে যারা একদম মুখের ওপরে বলেন, দিদি নারী কমিশনে গিয়ে কী হবে, দিদি মহিলা এনজিওগুলোর কাছে কী হবে, তারা কিছু করেন না। আজকে সত্যি প্রমাণ হয়ে গেল কিন্তু সেই কথা। তাহলে তুমি কোন অধিকারে মুড়ি খাওয়া, রাজনৈতিক আলোচনার অছিলায়, বাড়ির রান্নার পিঠে পুলি বানাবার অছিলায় মহিলাদের আটকাচ্ছ? তাহলে আচ্ছা, 6টার পরে কিন্তু থানায় ডাকার অধিকার নেই মেয়েদেরকে, ও আর এখানে রাত 12টার সময় যে ডাকছো, তাহলে এটা কেন পশের আন্ডারে পড়ছে না? কারণ মহিলারা কিছু জানেন না তাই আইন কানুন? আমি বলছি, সাংসদ মহুয়া তো রে করে বেরিয়ে এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাতে আপনি হোটেলে কার সঙ্গে কাটিয়েছিলেন, শুধু এই প্রশ্নটা করা হয়েছিল। আর এগুলোই বলতে চাইছি যে তাহলে তাহলে পশের জন্য এই আইনগুলো কেন হয়েছে? তাহলে আমি ঠিক বলি যে আমাদের ভারতবর্ষ জুড়ে, বা আমি এখন বাংলার কথাই বলবো, অধিকাংশ মহিলা তো জানেনই না তাদের জন্য কি আইন আছে। তাহলে একদল মহিলা শুধু সুযোগ নিয়ে আইনের অপব্যবহার করছেন, আর একটা বড় অংশের মহিলা, রাজ্যের মহিলা কমিশন যাদের উপর অনেকটা মহিলাদের যারা গুরুত্ব বহন করে, তারা কি করে এই কথা বলছে? তারা কি, তোমাকে বুঝতে হবে যে তাদের তো হাত পা বাঁধা, তাদের যেরকম বলানোর কথা বলা হয়েছে তারা বলছেন। আমি ধীরে ধীরে আসি রেজিনা। তো আমার কথা হচ্ছে যে পশ আইনটা তাহলে কিসের জন্যে? তাহলে কিছু সংখ্যক কর্পোরেটের সাজাগোজা মহিলার জন্য, যারা দরকারে অদরকারে আইনের অপব্যবহার করছেন, কিন্তু যেই মহিলাদের সত্যিই দরকার ছিল তারা তো জানেনই না এরম আইন আছে। তাহলে আমি একদম ঠিক কথা বলি, যে মহিলাদের সত্যিই প্রয়োজন ছিল তারা কেউ জানেন না, আর মুষ্টিমেয় মহিলা দিনের পর দিন এই আইনের অপব্যবহার করে পুরুষ মানুষকে ফাঁসাচ্ছেন, তাই তো? তাহলে আচ্ছা, এবার আসি শ্লীলতাহানি, IPC 354, এখন BNS হয়ে 74 হয়েছে। ব্যাপারটা তো সেই একই। যৌন হেনস্থা মানে কি শুধু গায়ে হাত দেয়া নাকি? কখনো না। অথচ দিনের পর দিন মেয়েরা বাসে, হয়তো একজন অসুস্থ বয়স্ক মানুষ, হয়তো তার অ্যালজাইমার্সও আছে, বাসের ঝাঁকুনি না সামলাতে পেরে তোমার গায়ে ছোঁয়া লাগলেই তুমি তাকে চড়থাপ্পড় মেরেছো, তুমি তাকে না বিয়ে লোকাল পুলিশ স্টেশনে নেওয়ার ধুমকি দিয়েছো বা নিয়ে গেছো। আজকে কি হলো? আজকে তোমরা বারে বারে বলছো যে ধর্ষণ তো হয়নি, যৌন নির্যাতন হয়নি। ও যৌন নির্যাতন মানে কি তোমার গায়ে হাত দেয়া নাকি? তা তো নয়, এটাও তো এক ধরনের নির্যাতন, মানসিক যৌন নির্যাতন তো এটা। তাহলে এটা কেন 354-এর আওতায় পড়বে না? আবার সেই একই কথা, এনারা তো জানেনই না এগুলো হয়। আবার সেই একদল মহিলা আইনের সুযোগ নিয়ে সারাটা জীবন পুরুষ মানুষকে হেনস্থা করলেন, আর ভারতবর্ষ জোড়া মুষ্টিমেয় মহিলা জানেনই না এসব আছে। তারা যে অন্ধকারে সে অন্ধকারেই। আর একটা কথা আজকে মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই, আর আপনারা না এমন মিসইউজ করলেন, দেখুন আজকে এই মহিলাগুলোর কথা কাউকে বিশ্বাসই করানো যাচ্ছে না। এই জন্য সাহস পাচ্ছেন সবাই বলতে, এটা ষড়যন্ত্র, এনাদেরকে শেখানো হচ্ছে, একদল রাজনৈতিক দলেদের পয়সা দিয়ে এগুলো করাচ্ছে, আর এরা বিক্রি হয়ে গেছেন। কেন বলুন তো? এই কারণে সাহস পাচ্ছেন, কারণ আপনারা তো এগুলো করেছেন। আপনারা কখনো পয়সা নিয়েছেন, কখনো প্ররোচনায় পড়েছেন, কখনো কারোর কাছে বিক্রি হয়েছেন, বা বলবো কখনো কোনো রাজনৈতিক দলের পাল্লায় পড়ে এগুলো করেছেন। তার জন্য দিদি একদম সাধারণ গ্রাম্য যারা গৃহবধূ, আমি বারবার এ কথাই এতকাল বলে এসেছি রেজিনা, সমানে বলেছেন বাঘ এসেছে, আজকে যখন সত্যি পালে বাঘ পড়লো দেখুন। এবং মুশকিলটা হলো, যারা এর জন্য ভুক্তভোগী হলেন তারা কিন্তু কেউ ওই মহিলাগুলো নন। মুষ্টিমেয় ভারতবর্ষের মহিলা এমন অসভ্যতা করলেন আইন নিয়ে, আজকে দেখুন এই মহিলাদের তাই জন্য এই দিন দেখতে হচ্ছে, যাদের প্রমাণ করতে হচ্ছে, বা যাদের টিভিতে চ্যানেলে মুখ ঢেকে বসে বলতে হচ্ছে আমাদের সঙ্গে অত্যাচারগুলো হচ্ছে। কি লজ্জার! দিদি আরও একটা কথা ভয়ঙ্কর অভিযোগ করেছেন ওখানকার মহিলা, বলছে দিদি যদি বলি আমার সাথেই হয়েছে, তাহলে আমার স্বামীও কি আমাকে নেবে? আমাকে তো বাড়িতে পাশের বাড়িগুলো দাগিয়ে দেবে যে ওর সাথেও হয়েছে, কিন্তু সবার সাথেই হয়েছে তারা বলছে, কিন্তু বলছে স্পেসিফিক আমি বলতে পারছি না আমার সাথেই হয়েছে, তাহলে আমার স্বামী কাল থেকে আমার মুখই দেখবে না, হয়তো তারা এরকম আতঙ্ক। কেন দেখবে না? তার স্বামীও কিন্তু জানেন হয়েছে,
কিন্তু তার স্বামী জানেন এটা তার স্ত্রী যেহেতু বলে দিলেন তখন সমাজ তো দাগিয়ে দেবে। তার স্বামী জানেন না, এটা হয়তো সত্যি কথা না, তার স্বামীও জানেন, কিন্তু তার স্বামী জানেন যে আমার স্ত্রী এবার দাগি হয়ে গেলেন। তাহলে বারবার বলতে চাইছি মহিলারা, আপনারা কত বড় সর্বনাশ করেছেন ভাবুন। আজকে আপনাদের এই মিসইউজের কারণে এই মুষ্টিমেয় মহিলা যারা এগুলো শিকার হয়েছেন তাদের আজকে প্রমাণ করতে হচ্ছে। না দিদি, একটা কথায় আসি আমি। সাংসদ নুসরত জাহান মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, বলছি সবাই তো মহিলা। সাংসদ নুসরত জাহানকে তো আমি বলছি, একজন মহিলার কথা বললেন সাংসদ, যিনি নিজের বিয়েটাকে অস্বীকার করেন, যে বিয়েতে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। কেমন সে বিয়ের ছবি ফলাও করে দেন, এত গয়না এত, তারপরে বলেন আমার বিয়েটাই হয়নি। কেন, কী কারণ দেখিয়েছেন? কারণ সে বিয়েটা এখানে হয়নি। তারপরে উনি বললেন আমি সিঙ্গেল মাদার। তারপরে হঠাৎ দেখা গেল উনি অন্য একজনের সঙ্গে থাকছেন, তার নাকি এটা সন্তান। আপনি কোন সাংসদের কথা বলছেন? এবছর নারী দিবসের থিম ইন্সপায়ার ইনক্লুশন। তো উনি ইন্সপায়ার করেন কাদের? উনি কাদের ইন্সপিরেশন হয়ে দাঁড়াবেন? আপনি কোন সাংসদের কথা বলছেন? কার কথা বলতে চাইছেন? তো সেটা সে যা খুশি পালন করুন, সাংসদের ভ্যালেন্টাইন ডে পালন করার অধিকার থাকতেই পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কিন্তু এই তো তার ইন্সপিরেশনের নমুনা। এই যদি সাংসদ হন যিনি নিজের বিয়ে অস্বীকার করেন, মুখ্যমন্ত্রীকে নেমন্তন্ন করে খাইয়ে, তারপরে বলছেন আমি সিঙ্গেল মাদার, সে নিয়ে তো দুনিয়া তোলপাড়, এরম সাহসী মহিলা আর নেই, ওমেন এম্পাওয়ারমেন্টের এই পরাকাষ্ঠা। তারপরে দেখা গেল উনি একজনের সঙ্গে থাকেন, লিভিন, এটা নাকি তার সন্তান। আর সে না লেখালেখি কি শ্রেষ্ঠ নারীবাদী মহিলা, তখন তার পাশে দাঁড়ালেন। তারপরে তিনি কিন্তু লিখছেন এরম জানলে পাশে দাঁড়াতাম না। এই তো এদের মহিমা। এরা নাকি ইন্সপায়ার্ড ওমেন, এরা নাকি ওমেনকে ইন্সপায়ার করবেন। আর ইনক্লুশন, কাদের ইনক্লুড করবেন? আপনাদের দম আছে নাকি সন্দেশখালীর মহিলাদেরকে ইনক্লুড করার? এর মধ্যে চ্যালেঞ্জ দিলাম আপনাদের, দম আছে এদেরকে নিয়ে করার নারী দিবস? এদের অত্যাচারের কথা বলে নারী দিবস এবছর পালন করার দম আছে আপনাদের? আপনারা তো কেউ গুহা থেকে বেরোতেই পাচ্ছেন না। নারী দিবসের জন্য সাজগোজের প্রস্তুতি করছেন, কি করা যায়, কারণ ততদিন এটা হয়তো থিতিয়ে যাবে, তার প্রস্তুতি করছেন। তো আপনাদের সাহস আছে এদের ইনক্লুড করার? পারবেন এদের নিয়ে নারী দিবস করতে? পারবেন এদের অত্যাচারের কথা বলে স্বীকার করতে যে হ্যাঁ এটা হয়েছে? না, আপনারা প্রস্তুতি করছেন কি করে এটাকে উড়িয়ে দেওয়া যায়, এটা হয়নি বলা যায়।